হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। অনার্স প্রথম বর্ষ ইংরেজি বিভাগ 2024-25 সেশন থেকে অনার্স প্রথম বর্ষের সিলেবাসে অনেক পরিবর্তন এসেছে। সবথেকে বেশি পরিবর্তন যেটা এসেছে সেটা হলো প্রশ্ন প্যাটার্ন। তো পরীক্ষার বেশি দিন বাকি নেই। যারা 2024-25 সেশনের স্টুডেন্ট আছো তাদের জন্য আজকের এই ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট হবে, কারণ এখানে প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে বোঝানো হবে যে প্রশ্নটা তোমাদের কীরকম আসবে এবং কিভাবে পড়লে ভালো একটা মার্কস তুলতে পারবে। শুধু 24-25 শিক্ষাবর্ষ না, এর পরবর্তী যত শিক্ষাবর্ষের স্টুডেন্ট, যেমন 25-26, 26-27 শিক্ষাবর্ষের স্টুডেন্ট যারা ফার্স্ট ইয়ারে পড়াশোনা করবে সবার জন্যই ভিডিওটা হেল্পফুল হবে, কারণ এর পরবর্তী বছরগুলোতে এই একই নিয়মে প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে যদি শিক্ষা মন্ত্রণালয় থেকে বা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কোনো ধরনের পরিবর্তন না আসে। তো চলো জেনে নেওয়া যাক তোমাদের প্রশ্ন প্যাটার্ন কীরকম হবে এবং ভালো একটা অ্যান্সার করার জন্য কিভাবে পড়তে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষ থেকে কার্যকর হওয়া নতুন সিলেবাস অনুযায়ী অনার্স প্রথম বর্ষের ইংরেজি বিভাগের প্রশ্নপত্রে অনেক বড় পরিবর্তন আনা হয়েছে। পূর্ব প্রচলিত যে নিয়ম ছিল পার্ট এ মানে ব্রিফ, পার্ট বি মানে শর্ট এবং পার্ট সি ব্রড কোশ্চেন, এর কাঠামো পরিবর্তন করে এখন সৃজনশীল ও সমন্বিত প্রশ্ন পদ্ধতি চালু করা হয়েছে। তো নতুন প্রশ্নপত্রের পূর্ণাঙ্গ মানবন্টন এবং প্রশ্নের ধরন জেনে নিই যে কীরকম প্রশ্নটা হবে। নতুন মার্ক ডিস্ট্রিবিউশন মানবন্টন চূড়ান্ত লিখিত পরীক্ষার মোট 80 নম্বরে অনুষ্ঠিত হবে। বাকি 20 নম্বর ইনকোর্স পরীক্ষার জন্য। ইনকোর্স বলতে এখানে তোমার অ্যাসাইনমেন্ট, অ্যাটেন্ডেন্স প্লাস ইনকোর্স যে আনুষ্ঠানিক পরীক্ষা, টোটাল সব কিছু মিলে 20 মার্ক। আর ফাইনাল পরীক্ষায় খাতায় লিখিত পরীক্ষা হবে 80 নম্বরের। তো টোটাল 12টা প্রশ্ন থাকবে, সেখান থেকে 8টি প্রশ্নের উত্তর দিতে হবে। নতুন কাঠামো অনুযায়ী প্রশ্নপত্রে মোট 12টি মূল প্রশ্ন থাকবে। এই 12টি প্রশ্ন থেকে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি মূল প্রশ্নের নাম্বার থাকবে 10। 8 গুণ 10 মানে 8×10 80 নাম্বার টোটাল। তো কী প্রশ্ন আসবে, প্রশ্নের অভ্যন্তরীণ কাঠামো কেমন হবে। নতুন প্রশ্ন পদ্ধতির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো প্রতিটি 10 নম্বরের প্রশ্নের ভেতরে উপপ্রশ্ন বা সাব কোয়েশ্চেন থাকবে। অর্থাৎ একটি 10 নম্বরের প্রশ্নে সাধারণত ABC এই 3টি অংশে বিভক্ত থাকবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল নমুনা প্রশ্ন বা স্যাম্পল কোশ্চেন অনুযায়ী নম্বর বিভাজন সাধারণত এমন হবে। এ অংশ মান থাকবে 4, এটা সাহিত্য বা এই বিষয়ে গভীর কোনো ধারণা বা ব্যাখ্যামূলক প্রশ্ন থাকবে, মানে এক্সপ্লেনেশন টাইপ। বি অংশ মান 2, সরাসরি তথ্যমূলক বা ছোট যুক্তিভিত্তিক প্রশ্ন থাকবে। আর সি অংশ এটার মানও থাকবে 4, বিশ্লেষণাত্মক, সমালোচনামূলক বা নিজের মতামত প্রকাশের প্রশ্ন। তোমাকে বলে দিবে যে তোমার মতে এই জিনিসটা সঠিক কিনা, আলোচনা করো, বিশ্লেষণ করো, এরকম। আচ্ছা, এখানে আরেকটা কথা হচ্ছে কোনো প্রশ্নের ক্ষেত্রে নম্বর বিভাজন 5+5 মানে 10 কিংবা সরাসরি 10 নম্বরেরও হতে পারে। তবে 3টি উপপ্রশ্নের ব্যবস্থাপনাই প্রধান, মানে 4-2-4 এটাই হচ্ছে মূল মার্কস ডিস্ট্রিবিউশন। কিন্তু শিক্ষক চাইলে তোমাদের প্রশ্নটা একটু ডিফারেন্ট করে 2-1টা প্রশ্ন এরকমও দিতে পারে যে দুটো AB প্রশ্ন থাকবে 5-5 করে, অথবা শুধু একটা মূল প্রশ্ন থাকবে 10 করে। এখন প্রশ্ন হচ্ছে প্রধান যে 4টি মেজর সাবজেক্ট আছে সেই সাবজেক্টগুলোতে কিভাবে প্রশ্ন সাজানো হবে। যেমন ইংলিশ রিডিং স্কিলস। ইংলিশ রিডিং স্কিলসে মূলত সিন এবং আনসিন প্যাসেজ অথবা কবিতা দেওয়া থাকবে। 10 নম্বরের প্রতিটি সেটে প্যাসেজ থেকে মূল ভাব মানে মেইন আইডিয়া, শব্দের অর্থ, বাক্য রচনা, লেখক বা কবির দৃষ্টিভঙ্গি, টোন, অ্যাটিটিউড এবং থিম লেখার মতো উপপ্রশ্ন থাকবে। ইংলিশ রাইটিং স্কিল, রাইটিং প্রসেস বা ধাপসমূহ, প্যারাগ্রাফ, এসে রাইটিং এবং বিভিন্ন প্রকারের চিঠিপত্র, লেটার, অ্যাপ্লিকেশন লেখার দক্ষতা যাচাই করা হবে। একটি প্রশ্নে হয়তো এ অংশে থাকবে প্যারাগ্রাফের প্রকারভেদ, মানে প্যারাগ্রাফ কত প্রকার, কী এগুলো লেখো। দ্বিতীয় অংশে একটি টপিক সেন্টেন্স লিখতে দিতে পারে। যারা রিডিং স্কিল সম্পর্কে পড়াশোনা করেছো বা করবে ভবিষ্যতে, টপিক সেন্টেন্স সম্পর্কে অবশ্যই বিস্তারিতভাবে আমিও ভিডিও দেব, প্লাস অন্য টিচারদের হেল্প নিতে পারো। তো টপিক সেন্টেন্স কিভাবে লিখতে হয় এটা শিখতে হবে। আর সি অংশে থাকবে নির্দিষ্ট বিষয়ে কোনো প্যারাগ্রাফ লিখতে বলতে পারে, কোনো ছোট রচনা বা এসে লিখতে বলতে পারে। এরপরে হচ্ছে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি।
সিলেবাসভুক্ত যে কবিতাগুলো ইন্ট্রোডাকশন টু পোয়েট্রিতে আছে, তোমাদের মেইন সিলেবাস যেটা, সেই সিলেবাসে সেখান থেকে প্রশ্ন আসবে। কবিতার নির্দিষ্ট লাইন তুলে দিয়ে সেটির ব্যাখ্যা থাকবে, যে এই কবিতাটির মূল কনটেক্সটটা ব্যাখ্যা করো, অথবা কবির মূল উদ্দেশ্য, কবিতার ছন্দ বা অলঙ্কার, রাইম স্কিম, ফিগার অফ স্পিচ নিয়ে প্রশ্ন তৈরি হবে। ইন্ট্রোডাকশন টু প্রোজ, ফিকশন অ্যান্ড নন ফিকশন, এখানে নির্ধারিত যে প্রবন্ধ থাকবে, ছোট গল্প থাকবে, যেমন বেকনের প্রবন্ধ বা ও হেনরির গল্প, এগুলো থেকে প্রশ্ন থাকবে। চরিত্রের বিশ্লেষণ, মানে একটা ক্যারেক্টার্সের নাম দিয়ে বলতে পারে যে এই ক্যারেক্টার্সটা কিভাবে গুরুত্বপূর্ণ এই গল্পের ক্ষেত্রে, বা এরকম কিছু একটা থাকবে। অথবা ঐতিহাসিক প্রেক্ষাপট, ব্যাকগ্রাউন্ড, কিংবা লেখকের গদ্য শৈলী, প্রোজ স্টাইল নিয়ে ছোট ছোট প্রশ্ন করা হবে, ভাঙা ভাঙা আর কি। তো তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ হচ্ছে, আগে কি হতো, আগে সেট সাজেশন কিনে ছেলেমেয়েরা বা স্টুডেন্ট যারা আছে তারা বিগত বছরের প্রশ্নগুলো মুখস্থ করলেই কি হতো, পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারতো, কারণ এখান থেকেই টুকটাক কমন আসতো। কিন্তু নতুন যে পদ্ধতি, এখানে ভালো করতে হলে টেক্সট বা অধ্যায়গুলো খুব ভালোভাবে পড়তে হবে। বিশেষ করে টেক্সটটা দিয়ে কি বোঝানো হয়েছে, মেইন মেসেজটা কি, এটা তো অবশ্যই ভালোভাবে পড়তে হবে। ক্যারেক্টার্সগুলো সম্পর্কে ভালোভাবে জানতে হবে। কবিতার যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে, বা কবিতার প্রত্যেকটা রাইম স্কিম থেকে শুরু করে, অথার্স পজিশন থেকে শুরু করে সামারি, এগুলো সব ভালোভাবে জানতে হবে। যেহেতু একটি প্রশ্নের ভেতর ছোট বড় মিলিয়ে 3টি অংশ থাকবে, তাই কোনো অধ্যায়ের আংশিক ধারণা নিয়ে পুরো 10 নম্বর পাওয়া সম্ভব হবে না। মানে তুমি শুধু রাইম স্কিম পারো, অথার্স পজিশন পারো না, অথবা তুমি সামারি জানো, রাইম স্কিম, অথার্স পজিশন কিছুই জানো না, অথবা ক্যারেক্টার্স সম্পর্কে ভালো ধারণা নেই, তাহলে কিন্তু তুমি 10 মার্কের মধ্যে হয়তো বা এ পারো, বি পারো না এরকম হয়ে যাবে, সি পারো, ডি পারো না এরকম হয়ে যাবে। আর একটা প্রশ্ন যদি আমরা শুরু করি, অবশ্যই এ বি সি 3টা উত্তরই দিতে হবে, এখানে কোনো বাদ দেওয়ার অপশন থাকবে না। আর পরীক্ষায় কখনো 1 মার্কের অ্যান্সার ছেড়ে আসলেও ফেল করার সম্ভাবনা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তো আমাদেরকে সবসময় টার্গেট রাখতে হবে যে 80 মার্কের অ্যান্সারই করে আসতে হবে। তো এখন আসি ইনকোর্সের কথায়, যে ইনকোর্স মূল্যায়নের 20 নম্বর, এটা কিভাবে টিচাররা কলেজ থেকে প্রোভাইড করবে তোমাদেরকে। পরীক্ষার মোট 100 নম্বরের মধ্যে 20 নম্বর থাকে ইনকোর্স বা অভ্যন্তরীণ মূল্যায়ন, এটা আমরা আগেও জেনেছি, আর 80 থাকে হচ্ছে মূল খাতায়। এই 20 নম্বরের ভেতরেই অ্যাসাইনমেন্টের নম্বর অন্তর্ভুক্ত থাকে। সাধারণত কলেজগুলো এই নম্বর এভাবে ভাগ করে যে ক্লাস টেস্ট বা মিড টার্ম পরীক্ষা, এটাতে থাকবে 10 থেকে 15 নম্বর, বা ইনকোর্স পরীক্ষা আমরা যেটাকে বলি, এটা 10 বা 15 নম্বরের হবে, এটা কলেজ ভেদে তারা নিজেদের মতো করে নিতে পারে। অ্যাসাইনমেন্ট ও প্রেজেন্টেশনে 5 অথবা 10, এটাও কলেজ তার ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিতে পারবে। ক্লাসে উপস্থিতি ও আচরণের জন্য থাকবে 5 নাম্বার। এখানে অ্যাটেন্ডেন্সের উপরেই মূলত 5 নাম্বার দেওয়া হয়, তো যারা অ্যাটেন্ড থাকে তারা এই নাম্বারটা সরাসরি পায়, আর যারা নিয়মিত ক্লাস করতে পারছে না বা করে না, ইচ্ছাকৃতভাবে হোক অনিচ্ছাকৃতভাবে হোক, তারা অবশ্যই 5 নম্বর পাবে না। কলেজ ভেদে এই 20 নম্বরের অভ্যন্তরীণ বিভাজন সামান্য কম বেশি হতে পারে, তবে অ্যাসাইনমেন্ট জমা দেওয়া অবশ্যই বাধ্যতামূলক। তো এই ছিল তোমাদের মূলত নতুন যে কারিকুলাম অনুযায়ী ইংরেজি বিভাগের প্রশ্ন প্যাটার্ন। অনেকেরই প্রশ্ন ছিল এতদিন যে কীরকম প্রশ্ন আসবে, আগে তো বিগত বছরের প্রশ্ন প্যাটার্ন ছিল, জানা গেছে যে প্রশ্নটা এরকম হয়, তো সবারই একটা ভিতরে ভ্রান্তি কাজ করে যে কেমন না কেমন হবে। তো আশা করি আমি মোটামুটি সহজ করে বোঝানোর চেষ্টা করেছি। এই অনুযায়ী প্রত্যেকটা টেক্সটের সব কিছু যদি ডিটেলসভাবে পড়া হয়, ইনশাআল্লাহ অনেক ভালো একটা রেজাল্ট হবে। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।